আসসালামু আলাইকুম। আমরা আজকে বিচারপতি বিচারপতি তো ছিলেনই, উনারে বিচারপতিই বলতে হবে। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। কালকে আপনারা তার অসহায় এক রূপ দেখেছেন। গেল এই ১৫ বছরে বিশেষ করে দেখেন এই ৫ তারিখে দেশ স্বাধীন হলো। তার আগে থেকেই আমি কিন্তু তারও ১ সপ্তাহ আগে বলেছিলাম যে শেখ হাসিনা ইয়ে থেকে আগরতলা থেকে অফিস করছে। তো নানান ধরনের মানে কথাবার্তা কিন্তু হচ্ছিল যে শেখ হাসিনা দেশে থাকবে না, থাকতে দেয়া হচ্ছে না। তাকে নানান ধরনের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। তারপরেও কিন্তু তারা এসে এই প্রায় ১ সপ্তাহ তারা তারপরে আবার এই নতুন করে নাটক-টাটক সাজালো। বলল এই যে সেতু ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে, মেট্রো রেল তার উন্নয়ন সব পুড়িয়ে দেওয়া হচ্ছে। এসব নিয়ে সাংবাদিকদেরকে টাকা-পয়সা দিয়ে নিউজ-টিউজ করা হলো। তো এই, এই যে কাজগুলো করা হয়েছিল না? ধরেন তখনও কিন্তু আপনি দেখবেন এই আওয়ামী লীগের এমপি, মন্ত্রী-টন্ত্রী তারা কিন্তু অত বেশি মানে উচ্ছৃঙ্খল ছিল না। ইভেন দেখেন পলক কিন্তু মাঝখানে গিয়ে মাপ চাইলো জনগণের কাছে। তো আওয়ামী লীগ তো এত ভদ্র না যে এটা করে তারা মাপ চাবে। কেন মাপ চেয়েছে? কারণ ভেতরের পরিস্থিতিটা তারা জানতো। অথচ সেই সময়েও এই মানিক, সে এসে দেখেন কি করলো? সে টক শোতে এসে আপনারা দেখেছেন চ্যানেল আইতে বিভিন্ন কয়েকটা টক শোতে আমি দেখেছি ৩-৪ এই তারিখগুলোতে ২, ৩, ৪ তো আপনাদের কার কেমন লেগেছে আমি জানি না। আপনাদেরকে একটু মানে কালকে কোর্টে দেখেছেন তাকে উত্তম মাধ্যম দেয়া হয়েছে। জনগণের যে ক্ষোভ, আদালতের সামনে, পুলিশের সামনেও তারা সেই ক্ষোভ আপনার কন্ট্রোল করতে পারে নাই। তো আমি আজকে আপনাদের কয়েকজনকে আমার সাথে এড করে যারা কিনা দেশের বাইরে আছেন, এই ক্ষোভটা দেখাইতে পারেন নাই। তাদের ক্ষোভ দেখানোর সুযোগ দিব। আমি অনুষ্ঠানের শেষের দিকে আপনাদের কয়েকজনকে এড করব। আপনাদের সাথে কথাও বলা দরকার। অনেকদিন আপনাদেরকে আমার এখানে যুক্ত করা হয় না। উম তো তার আগে একটা জিনিস বলি, গতকালকে যে ভিডিওটা আপনারা দেখেছেন। সেই ভিডিওটাতে কালো মানিক না আস্তাগফিরুল্লাহ কালো মানিক বলতে চাই না। হা পাগলা মানিক, শারীরিক নিয়ে কথা নাই বললাম। এই পাগলা মানিক যে শুয়েছিল আপনার কলাপাতার উপরে। দেখেন ৪ তারিখেও কত দাপট এই মানিকের। আল্লাহর বিচার একদম চোখের সামনে আমাদের এই প্রজন্ম, আমাদের পরের যে প্রজন্ম আসবে, সবাই এটাকে দৃষ্টান্ত হিসাবে যদি দেখে, তাদের জীবনে এই ধরনের পরিস্থিতি আর আসবে না। এরপরেও শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের পরেও বাংলাদেশে যারা ক্ষমতায় আসবে, এই আজ থেকে আজকে ধরেন ২৩-২৪ তারিখ। এই ঠিক গত ২৩-২৪ তারিখেও এই কথাটা সোশ্যাল মিডিয়াতে বলা যাইত? মনে করেন আমরা বলতাম, "সারা জীবন থাকতে পারবি না।" সারা জীবন মানে যেতে হবেই। এগুলো যখন বলতাম তখন ধরেন মানে এদের লোকজন পাত্তাই দিত না। হ্যাঁ? "আয় তুই, এই সেই, তুই ক্ষমতায় আয়, বস, দেশে আয়।" নানা নিয়ে। আজকে দেখেন দেশ থেকে বের হওয়ার জন্য তাদের কি কত ধরনের চেষ্টা। কালকে আপনার এই যে পিরোজপুরের ওইখানকার জেলা আওয়ামী লীগের কি সম্পাদক না কি যেন, তাকে বিএসএফ গুলি করে মেরে ফেলেছে। সেটা আবার তারা বলতেও পারছে না। বিভিন্ন গণমাধ্যম দেখলাম সেটাকে বলছে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে, এমনিই মারা গিয়েছে। তোরা লাথি, উষ্টা নানান কিছু খায় এমনিই মরবি। এই যে কালো মানিক, সরি এই যে মানিক, এই মানিক মানে আপনারা সোশ্যাল মিডিয়াতে ওরে এত বেশি কালো মানিক, মানিক করেন, তো আমার মুখ দিয়ে চলে আসে। যাই হোক, তো এই মানিক আপনার কালকে যখন ধরা পড়ে দেখেন বিজিবির যেই সদস্যরা সেখানে ছিল দেখেন কত ক্ষোভ! একজন বিজিবির একজন ইউনিফর্ম পরা একজন সদস্য, তার কেন একজন নাগরিকের প্রতি এত ক্ষোভ হবে? মানে ওদের ভেতরের এই ক্ষোভটা ওরা ধরে রাখতে পারেনি। আমি তো ওই জায়গায় যদি আমি হইতাম ওরে আগে কতক্ষণ জুতা দিয়ে পেটাইতাম। জানি না উনারা পেটাইছে কিনা মোবাইল-টোবাইল বন্ধ কইরা, পেটানোর দরকার ছিল। তো এই যে ক্ষোভ, এই ক্ষোভের পরে আর কি দুনিয়ায় মানে আর কি ধরেন অনেক কোটি, কোটি বিলিয়ন, বিলিয়ন টাকা আছে। এই যে সালমান এফ রহমান দেখেন কি অসহায়। তো বেশি কোনো কিছু বেশি করা ভালো না। এরপরে যারা আসবে তাদেরও এটা মনে রাখা উচিত। কোনো কিছুই বেশি করা ঠিক না। তো আমরা আ
এই ইয়েতে আপনাদের ক্যান্টনমেন্টে বিশেষ করে যশোরে নাকি প্রচুর মানিক আছে। তো সব মানিকদেরকে আমরা চাই যে আপনারা এদেরকে করেন, এদেরকে বের করে দেন। জনগণের সামনে এদের আসা দরকার আছে। জনগণ তাদেরকে দেখতে চায়। তো আমি মনে করি যে উম যারাই আপনার আজকে কি বলবো যে সেনাবাহিনীর আপনারা তো আসলে মানে আইনের বাইরে তো কিছু করতে পারবেন না। তো যেহেতু করতে পারবেন না, আপনাদেরকে আল্টিমেটলি তাদেরকে দিতে হবে। তো দিয়ে দেন। এতদিন রাখার আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। বাংলাদেশের মানুষ অধীর অপেক্ষায় আছে। যাই হোক, আপনাদেরকে যুক্ত করার আগে কালো মানিক মানিকের ব্যাপারে একটু বলে নেই। সেটা হইছে যে মানিকের কালকে যে ধরা পড়েছে, টক শোতে যে কথা বলেছে, এটার চাইতে অনেক বড় একটা অপরাধ আছে। যে অপরাধটার বিচার হওয়া খুব জরুরি। মানে ভয়ংকর রকমের একটা অপরাধ সে করেছে। আচ্ছা, সেই অপরাধটা কি? সেই অপরাধটা হচ্ছে এই মানিক যতদিন আপনার বিচারের দায়িত্বে ছিল, আমি আপনার সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর সাথে কথা বলছিলাম। তো কথা বলার সময় তিনি বলছিলেন যে উনি এই অফিসে যখন আসতেন, উনি যেটা বলতেন এটার বাইরে কেউ কোনো কথা বললে তার সাথে চরম ভয়ংকর রকমের খারাপ ব্যবহার করতেন। খুবই বদমেজাজি এবং একটা পাগল উন্মাদ প্রকৃতির একটা লোক। এই লোক রাস্তাঘাটে যখন চলতো কোনো কারণ ছাড়া এমনিতেই গাড়ি থেকে বের হয়ে যাইত, একজন তাকে দেখে নাই। তার গ্লাস দিয়ে হয়তো কেউ দেখে নাই বা পুলিশ কে গাড়ির ভেতরে আছে তাকে স্যালুট দেওয়ার জন্য তো দাঁড়ায় থাকে না। তার মনে হয়েছে একদিন মন-টন খারাপ, সে বের হয়ে তারপরে মানে একজনের পর একজন আপনার এইভাবে করত। কান ধরে উঠবোস করাইতো। তো সেটার চাইতেও বড় হচ্ছে যখন তার কাছে একজন বিচার প্রার্থী আসতো, সে কোনোদিন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অর্থাৎ হরতাল-টরতাল এইসব বিভিন্ন কিছু নিয়ে এইসব মামলা-টামলা যখন যাইতো, কোনো মামলায় সে কখনো ওই বিচার প্রার্থীর পক্ষে কখনোই সে কথা বলত না। তার আচরণ নাকি এরকম ছিল মনে হইতো সে নিজে আওয়ামী লীগের একজন ক্যাডার। এই ধরনের আচরণ করত। এবং একজন বিচারক হিসাবে তার যে শপথ নেয়ার কথা, সেই শপথে তিনি একদম সুনির্দিষ্টভাবে কতগুলো কথা বলেছেন। ওই কথার কোনোটাই তিনি বিচার কার্য পরিচালনা করতে গিয়ে রাখেন নাই। আপনারা তার বক্তব্য শুনেছেন। আওয়ামী লীগের লোকজনও এমন একটা ইস্যু আছে, মনে করেন এই সবশেষ ৪ তারিখে রাতে তার যখন টক শো দেখলাম। সেই টক শোতেও দেখেন সে যখন কিনা এই আন্দোলনটা নিয়ে কথা বলছে, শহীদ আবু সাইদ তার হত্যার কথাটা বলছে, সেটা নিয়েও এই যে চ্যানেল আইতে যেটা হলো, সে বলছে না সে দেখেছে এটা ওই গুলি করে মারা যায় নাই। মানে এমন জিনিস নিয়ে সে আর্গুও করত যে এটা নিয়ে আওয়ামী লীগের লোকও এটা নিয়ে আর্গুও করার মতো ওই করত না। মানে সাহস করত না। কিন্তু সে এটা নিয়ে করছে। তো এই ব্যক্তি এই বিচার করতে যেয়ে এরকমই প্রচন্ড আওয়ামী লীগ হয়ে যাইত। সবচাইতে বড় যে এটা নিয়ে বিচার হওয়া দরকার সেটা হচ্ছে যেই মানুষগুলোকে শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে ফাঁসি দেওয়া হয়েছে, সেটার সাথেও এই মানিক জড়িত। অতএব আমি মনে করি জামায়াতে ইসলামেরও এটার ব্যাপারে বা দেলোয়ার হোসেন সাঈদী উনার পরিবারের সদস্যরা আছেন, মতিউর রহমান নিজামী উনার পরিবারের সদস্যরা আছেন। যাদের এই কথিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এই মামলার মাধ্যমে যাদের হয়েছে, তাদেরকে সবার উচিত তার ব্যাপারে করা। হ্যালো? ভাই আমি একটু লাইভে আছি এইজন্য বারবার কল দিচ্ছেন। তো এই যে আপনি মানে কথিত এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটা করলেন, এটার ব্যাপারে বিচার হওয়া উচিত। এখানে যে মানুষগুলো মারা গিয়েছে সবার পরিবারের কাছে আমার অনুরোধ থাকবে বা জামায়াতে ইসলামী দল হিসাবেও আমার মনে হয় তার বিরুদ্ধে মামলা করা উচিত, হত্যা মামলা। অন্তত এইটুক মানুষ জানবে, সেই মানুষগুলোকে ফেরত আনা যাবে না। এইটুকু জানা যাবে যে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকে এই ধরনের উন্মাদ, মানসিক বিকারগ্রস্ত মানুষকে শেখ হাসিনা বিচারকের আসনে বসানোর কারণে তাদের ফাঁসি হয়েছে। এবং এই ফাঁসিগুলো যে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে ব্যক্তিগত আক্রোশ এর মধ্য দিয়ে।
আমি লিংক দিয়েছি আপনার কমেন্ট সেকশনে। আপনারা লিংকে গিয়ে তারপরে করতে পারেন, যুক্ত হইতে পারেন। আমি কয়েকজনের এই মানিকের ব্যাপারে কয়েকজনের অভিমত জানানোর জন্য সুযোগ করে দিচ্ছি। কারণ আপনারা যারা দেশে আছেন তারা যুক্ত হন না, যারা বাইরে আছেন তারা যুক্ত হন। কারণ বাইরে যারা আছেন তারা মানিককে আদালত চত্বরে জুতা-টুতা, ডিম-টিম মারতে সুযোগ পান নাই। তাদের জন্য ব্যবস্থা করার জন্যই মূলত আপনাদের করা। মাহির ভাই এসছেন। মাহির ভাই আপনার ওকে, ঠিক আছে। ক্যামেরা সবাই অন করেন। এখন তো আর ভয় নেই না? আগে নয় আমি দেশদ্রোহী পাকিস্তানি রাজাকার ছিলাম। এখন তো ভয় নেই। তো সবাই না ইলিয়াস ভাই, আমি কিন্তু আপনার ইয়াতে আগেও আসছি, ঠিক আছে? আপনার একটা প্রোগ্রামে আমাদের সাথে অ্যাটর্নি শেখ সেলিম নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছেন। সেলিম ভাইকে নিয়েই আমার এই অনুষ্ঠানটা করার কথা ছিল। আমি সেলিম ভাইকে পাচ্ছিলাম না। সেলিম ভাই শুনছেন? হ্যাঁ, শুনছি ভাই, শুনছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালাম, জি। মাহির ভাই বলেন, আমরা দুইজনের কথা নিয়ে তারপরে সেলিম ভাইয়ের কাছে আমরা শুনবো আমাদের আগে সেলিম স্যার বলুক। না, আমি তো টপিকস আপনারা কি বলতেছেন, লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ টু দ্য টপিকস। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা ইলিয়াস ভাই, সবার প্রথম সবাইকে স্বাগতম স্বাধীন বাংলাদেশে। আর আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে আমি অনেক কনস্পাইরেসি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ছাত্রদের মধ্যে কিন্তু একটা বিভক্তি তৈরি করার চেষ্টা হচ্ছে, ঠিক আছে? তো এটা কোনোভাবে করা যাবে না। আমি সোশ্যাল মিডিয়াতেও যেটা দেখছি যে ছাত্রদের মধ্যে একটা মানে এটা হয়তো ভারতের র বলেন বা আওয়ামী লীগ বলেন, যেটাই হোক, তারা এটা চেষ্টা করছে অপচেষ্টা যাতে কোনোভাবে সাকসেসফুল না হয়। ছাত্ররা আমার বিষয় এটা মাথায় রাখবেন। জি, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমিও এটা বিশ্বাস করি। আরেকটা বিষয় আমি ছাত্রদেরকে আহ্বান করব যে আদালত প্রাঙ্গণে কিন্তু যেটা হচ্ছে, যদিও আমাদের ক্ষোভটা কিন্তু খুবই যৌক্তিক, যে আসামিগুলো ধরা পড়ছে ওদের কিন্তু আমারও মন চায় যে একটু মারি, ঠিক আছে? এটা বাংলাদেশের সব জনগণই চায়, কিন্তু এটা আদালত প্রাঙ্গণে যদি এরকম হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বর্তমান সরকারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি মনে হয় যে না ভাই, আপনার এটার সাথে আপনি আপনার মন্তব্য দিয়েছেন, আপনার এটার সাথে আমি একমত না। কেন জানেন? কারণ বিদেশিদের দেখতে হবে যে এদের উপরে বাংলাদেশের মানুষের কত ক্ষোভ। আর যদি আদালতের কথা বলেন না, আদালতের বিষয়টা হচ্ছে আপনার এর আগে আমাদের সিনিয়র সাংবাদিক, বাংলাদেশের সাংবাদিকদের মানে যদি মানে এখন এই মুহূর্তে সাংবাদিকদের পিতা যদি কেউ থাকে, মাহমুদুর রহমান, সেই মাহমুদুর রহমানকে আদালত চত্বরে কিভাবে কোপানো হয়েছিল সেটা আমরা দেখেছি। তো ওইটা কিছু না, কিন্তু মানুষের ক্ষোভ বহিঃপ্রকাশ করতে হবে, আর এটা বহির্বিশ্বকে দেখতে হবে। যাক, আমরা আরেকজনের নিয়ে আসি। এম হাসান ভাই, আপনি ক্যামেরা অন করবেন? আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই। বলেন, আমরা আজকের আলোচনায় থাকি। হ্যাঁ জি, বলেন ভাই, মানিকের ব্যাপারে বলেন। ভাই আজকে নিউজগুলোতে নিউজে দেখলাম যে সব নিউজে বলতেছে মানিক ধরা খাইছে, বাট কেউ কেউ বলতেছে যে কিছু টাকা নিয়ে উয়ে ধরা খাইছে। উয়ে বলতেছে যে 70-80 60-70 লাখ উয়ের কাছে টাকা মাইরা নিয়ে নিছে, বাট সাংবাদিক গুলো বলতেছে যে উয়ে নাকি বলে কিছু টাকা নিয়ে ধরা খাইছে। তো এই সাংবাদিকদের এখনো ভাই মানুষ হয় নাই। ওরা একটা লোক বলছিল শুক্রাণু, আর হচ্ছে সাংবাদিক, লাখের ভিতরে ভাই একটা মানুষ। বাস্তব কথা ভাই এগুলো। আচ্ছা, যাই হোক, গালিব ভাই বলেন, আমরা তারপরে সেলিম ভাইয়ের সাথে কিছুক্ষণ আলোচনা করব। এটা নিয়ে আমরা এই মানিক যে অপরাধটা, যেটা নিয়ে আমি কথা বলছিলাম, সেটা নিয়ে যে মানিক যে অপরাধটা করেছে সেটা হচ্ছে যে সে যে খালি টক শোতে এগুলো করেছে সেটা না, একজন বিচারক হিসাবে তিনার যে অপরাধ সেটা অনেক বড় একটা বিষয়। কারণ তার একটা রায়ে তার ব্যক্তিগত আক্রোশের কারণে এরকম শত শত হাজার হাজার মানুষের হয়তো জীবন শেষ হয়ে গিয়েছে, মানুষকে সে ফাঁসি দিয়েছে, এবং এগুলো সে খুব মানে দাম্ভিক ভাবে সে এগুলো বলতো যে আমি ফাঁসি দিয়েছি, আমি এটা করেছি। সো এই জিনিসগুলোর ব্যাপারে আমাদের আইনি ব্যাখ্যা জানার জন্যই অ্যাটর্নি শেখ সেলিম আমাদের সাথে যুক্ত হয়েছেন। গালিব ভাই আপনি বলেন, তারপর আমরা সেলিম ভাইয়ের কাছে যাই। আসলে আমার তো ওইভাবে বলার কিছু নাই। আসলে ও একজন আওয়ামী লীগের বড় ক্যাডার ছিল, খুব খারাপ একজন লোক ছিল, এটা আমার মন থেকে আর কি আসে যেটা। আর উনি ফার্স্টে যে
মানে একটা মহিলার সাথে যেভাবে টকশোতে একটা মানে মারামারির মতো একটা অবস্থা করছিল, এটা দেখার পর থেকে আমার অনেক খারাপ লাগছিল। আসলে ওনার মতো লোক বিচারপতি হওয়ার কোনো মানে আসেই না, যোগ্যতা নাই। প্রশ্নই আসে না। জি সেলিম ভাই, জি জি, ওনার প্রচুর মতো একদম খারাপ লোক। ওনার মতো লোকের বিচারপতি হবার যোগ্যতা নাই, এটা থেকেই আপনার কাছে কোশ্চেন, আসলেই কি আছে ওর বিচারপতি হবার মতো কোনো যোগ্যতা? শোনেন, বিচারপতি হিসাবে তার এডুকেশনাল যোগ্যতা ছিল, কিন্তু বিচারপতি বা যে কোনো দেশের পাবলিক অফিস অর্থাৎ রাষ্ট্রীয় পদ ধারণ করতে হলে তার আর একটা যোগ্যতা থাকতে হয়, সেটা হলো ক্যারেক্টার অ্যান্ড ফিটনেস। সেইটা তার কোনোদিনই ছিল না। যেমন আমি বলি, আমেরিকার কথা বলেন, যে কোনো দেশের কথা বলেন, আমেরিকা একজন অ্যাটর্নি হইতে হলো ক্যারেক্টার অ্যান্ড ফিটনেস থাকতে হয়, এবং বারের সিনিয়র মেম্বারদের ইন্টারভিউ নিয়ে এটা একটা সার্টিফিকেশন দিতে হয় যে হি হ্যাজ এ ক্যারেক্টার অ্যান্ড হি হ্যাজ এ ফিটনেস টু বি এ লয়ার। বাংলাদেশের জাস্টিসদেরও সেটা, এইটা কনস্টিটিউশনে লেখা নাই, কোথাও লেখা নাই, বাট ইটস এ আনরিটেন রুল। এইটা আপনি যদি বাংলাদেশের আর্টিকেল 95 দেখেন, সেখানে 10 ইয়ার্স প্র্যাকটিস হয়তো বা তার থাকতে পারে, থাকতে পারে, তার এডুকেশনাল এবং প্রফেশনাল যোগ্যতা ছিল, সে লাইসেন্সড অ্যাডভোকেট ছিল, সে বোধহয় প্র্যাকটিসও করেছে বা করে নাই, সেটা ভিন্ন ব্যাপার। মানে সেটাও একটা ক্রাইটেরিয়া দেখান। কিন্তু আপনি যখন রাজনৈতিক কনসিডারেশনে, রাজনৈতিক বিবেচনায় কাউরে নিয়োগ দেন এবং আপনি দিতেই চান, এখন প্রেসিডেন্টের পাওয়ার আছে, হাইকোর্টের বিষয় 95 আর্টিকেল 95, প্রেসিডেন্টের পাওয়ার আছে, কোন হাইকোর্টের বিচারপতি উনি সুপ্রিম কোর্টের চিফ, আসলে বাংলাদেশের চিফ জাস্টিসের সাথে কনসালটেশন করে নিয়োগ দিতে পারবেন। সেক্ষেত্রে নিয়োগটা ভ্যালিড ছিল, এবং কিন্তু সে যে শপথ নিছে, কিন্তু তার তো বিভিন্ন কার্যক্রমে দেখা গেছে তাতে সে শপথ ভঙ্গ করেছে। তার ক্যারেক্টার অ্যান্ড ফিটনেস ছিল না। যার যে একটা বিচারপতি হইলে যে একটা চরিত্র এবং ফিটনেসের কি বলবেন, যেটা যে পদে সার্ভ করার, অর্থাৎ পদের কর্তব্য পালন করার মতো ইন্টিগ্রিটি, চারিত্রিক দৃঢ়তা তার কোনোদিনই ছিল না। আর উনি যখনই, যেমন ধরেন দুটো একটা উদাহরণ দেয়া যায়, উনি বিমানে উঠে ইকোনমি ক্লাসের টিকিট কেটে উনি ফার্স্ট ক্লাসের দাবি করেছে, এবং বিমানের লোকজন রেহাস্ত করেছে, ক্যারেক্টার জাস্টিসের ক্যারেক্টার না। উনি ট্রাফিক তুললে পথে দাঁড়ায় তো কন্টেম্পটের ভয় দেখাইছে, উঠবস করাইছে, এটা কোনো জাস্টিসের ক্যারেক্টার না। উনি খালেদা জিয়ার মতো লোকরে বলছে যে উনারে পাকিস্তানে পাঠাই দেন এজলাসে বসে বিচার কার্য পরিচালনা করার সময়। মানুষরে যাচ্ছে রাজাকার ফাজাকার বলেছে, মানুষরে বলছে মুক্তিযোদ্ধার চেতনা বিরোধী লোক, এ বিশ্বাস করে না, এর তো বিচার পাওয়ার অধিকার নাই। উনি বিচার করার অধিকার সেখানে হয়ে গেছে। এখানে সরকারের উচিত ছিল, বা অন্য জাস্টিসদের উচিত ছিল, অ্যাডভোকেটদের উচিত ছিল, যারা বিচারের সাথে, অথবা চিফ জাস্টিস নিজের উদ্যোগে, নিশ্চয়ই উনার গোসরে এগুলা ছিল, আর যদি না থাকে তো উনিও সুপারভিশনের দায়িত্বটা ভঙ্গ করেছে। এনারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে এনার বিচারপতির পদ থেকে অপসারণ করা অবধারিত ছিল। তার কারণ এই ধরনের একটা বেপরোয়া জাস্টিস ইসলামের দলবাজ লোক, এক্সেন্ট্রিক লোক, সে কিভাবে বিচার বিভাগকে, বিচারের উচ্চ আদালতে বসে, যেটা হলো জাতির আশ্রয়, শেষ ভরসা বা আশ্রয়স্থল, যেখান থেকে মানুষের অধিকারটা প্রতিষ্ঠিত হয় এবং প্রোটেক্টেড হয়, রক্ষিত হয় বা রক্ষা করা হয়, এই দায়িত্ব সুপ্রিম কোর্টের পরে। এরা কনস্টিটিউশনের গার্ডিয়ান। তার কারণ হাইকোর্ট ডিভিশনের নিচে ডিস্ট্রিক্ট জাজের কোর্ট পর্যন্ত কারোরই কনস্টিটিউশনাল প্রভিশনের পরে
সাংবিধানিক বিধানের উপরে কোনো রুলিং দেওয়ার ক্ষমতা নাই। এটা টোটালি ন্যস্ত হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনে পড়ে। আপনি সেখানে যেখানে মানুষের ফান্ডামেন্টাল রাইটের প্রিজার্ভেশন হয়, সংরক্ষণের ব্যাপার আছে এবং রক্ষার ব্যাপার আছে, প্রতিরক্ষার ব্যাপার আছে, সেখানে এই ধরনের জাস্টিস থাকা মানে বা দলবাদ জাস্টিস ভালা শপথ ভঙ্গকারী বিচারপতি থাকা, শপথ ভঙ্গের সাথে সাথে তো ওনার বিচারপতির পদ শূন্য হওয়া উচিত এবং এটা চিফ জাস্টিস মনিটর করা উচিত, রাষ্ট্রপতি মনিটর করা উচিত, কিন্তু সেটা তারা করে নাই। সুতরাং তার পদমর্যাদা, চিফ জাস্টিসের পদমর্যাদা থাকা উচিত ছিল না এবং এই শপথ ভঙ্গ আর এইসব আচরণ তারা ডিসকোয়ালিফাইড করে দেয় ওই পদ সার্ভ করার জন্য। এখন আসেন, সে তো মনে হচ্ছে তার কথাবার্তায় পরিষ্কার দেখা গেছে একটা দলীয় অবস্থানকে সে সুপ্রিম কোর্ট ইউজ করে তার অফিসকে অপব্যবহার করে, অসদাচরণ করে একটা দলীয় অফিসে বা দলীয় বিচারালয়ে পরিণত করেছে। এদেরকে আপনি তো বিচারপতি বলতে পারেন না, এদের বলে, ইংরেজিতে একটা কথা বলে জুডিশিয়াল মিসক্রিয়েন্ট, অর্থাৎ বিচার বিভাগীয় সন্ত্রাসী বা বিশৃঙ্খলাকারী, নাশকতাকারী। তো উনার স্থান তো জাস্টিসের নাশকতাকারী ছাড়া আর কিছু না। ওনার থেকে উদাহরণ করতে গেলে আপনার একটু বড় করে বলি, ব্রডার পিকচার দেখেন বাংলাদেশের জুডিশিয়ারি বিচার বিভাগের। কালকে দেখছিলাম যে কনক সরোয়ারের একটা ইন্টারভিউ, এক লোক কিভাবে সালমানের রহমান তার বউটাকে হরণ করেছে, তার ব্যবসাকে হরণ করেছে এবং তার বিরুদ্ধে 14টা মামলা দিয়ে বিভিন্ন সময় রিমান্ড দিয়ে এবং ম্যাজিস্ট্রেট কোর্টে ঘোষণা করেছে যে আমার আইনমন্ত্রী এই ব্যাপারে ফোন করেছে, ওনার এই ও কোন তার 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তো এগুলার সাথে এগুলা ফল জুডিশিয়ারি পলিটিসাইজড করে একটা বিচার বিভাগীয় নাশকতা কেন্দ্রে পরিণত করা হয়েছে, যেটা রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে জনগণের পরে কি করা হলো, জনগণের পরে অত্যাচার নিপীড়ন চাপাই দেওয়া হয়েছে। আপনি বিচার বিভাগের পুরাটাই একটা সন্ত্রাসীতে, গুড অ্যামাউন্ট অফ জাস্টিস এটা সন্ত্রাসে পরিণত হয়েছে। আর এই সন্ত্রাসে পরিণতিতে হইলে প্রভাবটা যে সমস্ত জাস্টিস নতুন, যে সমস্ত জাস্টিস কিছুটা নিরপেক্ষ ছিল, বিচার ছিল, তাদেরও বিচার প্রক্রিয়া প্রভাবিত হয়েছে। তো সুতরাং হোল বিচার বিভাগ নেতিবাচক ভাবে এফেক্টেড হয়ে, প্রভাবিত হয়ে বিচার ব্যবস্থাকেও অকার্যকর করে দিছে। মানুষ বিচার থেকে বঞ্চিত হয়েছে, নিপীড়ন, নির্যাতন, অবিচারের শিকার হয়েছে। তো সেক্ষেত্রে আর আপনি যদি দেখেন গত 16 বছর বা 19 বছর যাই বলেন আওয়ামী লীগ আমলে, দেখেন যে প্রতিটা কেসে 8 দিন, 10 দিন, 15 দিন রিমান্ড, এক একজনের 2-3 বারও রিমান্ডে দিয়েছে, হোলসেল রিমান্ড দেওয়া হতো। এখানে সরকারের ইঙ্গিতে, পুলিশের চাওয়া পাওয়ার ইয়েতে, তার কারণ এখানে মনে হচ্ছে যে রাজনৈতিক দল চায় আমি রিমান্ড দিতে বাধ্য। তো এগুলা তো জাস্টিস ছিল না, এগুলা জাজও ছিল না, কোনো ট্রু সেন্সে এগুলা কোনো জাজ না, এগুলা ছিল মিসক্রিয়েন্ট, এগুলা ছিল বিচার বিভাগীয় নাশকতাকারী। এরা বিচার বিভাগকে ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, মানুষের উপরে অত্যাচার করেছে। এটা হচ্ছে স্বৈরাচারী আওয়ামী লীগ গভর্নমেন্টের একটা বিচার বিভাগ একটা নির্যাতন তন্ত্রে পরিণত হয়েছে, নির্যাতন বিভাগে পরিণত হয়েছে। আপনি ধরেন জাস্টিস পরিণতি তো এই হওয়ার কথা, উনি পালাই যাচ্ছিল, তারপরে উনার কথার ভিতরে কিছু অসঙ্গতি আছে। দেখেন, উনি বলছে যে আমারে এত টাকা হয়েছে, আমার কাছ থেকে 2 জন মারধর করে তো 60-70 লাখ টাকা নিয়ে গেছে। সেলিম ভাই, তুমি একটা জিনিস দেখেন, ধরেন মানে সারা জীবন দাড়ি টুপি আর মাদ্রাসা ইমামদের বিরুদ্ধে কথা বলে আসলো, আপনি দেখেন ওর কোলের মধ্যে টুপি, একটা দাড়ি অত বড় করতে পারে নাই, দাড়ি রাখার চেষ্টা করতেছিল, আর কোলে আবার একটা টুপি, মানে টুপি মাথায় দিয়ে সে পালাচ্ছিল যাতে তার কেউ না চিনে। না, সেটার পরে আসতেছি, ওটা তো অবজারভেশনে সবাই আছে, এটা বলারই অপেক্ষা রাখে না যে উনি এই বেশ ধরেছে টুপি মাথায় দিয়ে পলায় টলায় চলে যাবে জীবন রক্ষার্থে।
কিন্তু ওনার কথাটা এই মুহূর্তেও দেখেন যে ওনার কাছে যে দুইটা ছেলে ওনারে মারধর করে 60-70 লাখ টাকা নিয়ে গেছে, কিন্তু 40,000 টাকা ওনার কাছে এখনো আছে। এটা তো কোনো কমন সেন্সে বিশ্বাসযোগ্য না যে কেউ যদি ওনার কাছে টাকাটা নিয়ে যায়, ওনার 40,000 টাকা ওনারে রেখে গেছে ওনার কাছে, যা তোরে ইয়ে দিলাম। এটা জেনারেলি অ্যাকসেপ্টেবল না বা বিশ্বাসযোগ্য না। কিন্তু আমরা তো পুরো ব্যাপারটা জানি না, তো সেখানেই প্রবলেম। এখন এই সরকার এত বছরে শুধু উপরের কোর্ট না, লোয়ার লেভেল কোর্টেও নিয়োগ দিছে, এবং আপনি জানেন যে 5 জন বিচারপতি অ্যাপিলেট ডিভিশনে তারা পদত্যাগ করেছে, ইনক্লুডিং চিফ জাস্টিস, যারা ওইখানে বসে বসে রাজনৈতিক বক্তব্য রাখত। একজন না দুইজন তো বলছে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। তুমি তো রাজনীতির শপথ নেও নাই, তুমি নিচ্ছ বিচারের শপথ। এখন যদি জাস্টিসের শপথ, বিচারপতির শপথ, এখন এইটা যদি রাজনীতিবিদের শপথ হয়, তাহলে তো তোমার বিচার কার্য, বিচারপতি হিসেবে তোমার পদ শূন্য হয়ে যাওয়ার কথা। আর এরা বিভিন্ন ধরনের অর্ডার করেছে, তারা জানতো যে এই রিপোর্ট ফলস, এই এভিডেন্স ফলস, তারপরে নির্ভর করে এতে তারা একটা সিরিয়াস অফেন্স করেছে। সেই অফেন্সটা আমি বলি, বাংলাদেশের দণ্ডবিধির 219 ধারায় তারা একটা বড় অপরাধ করেছে। এটা রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ করেছে, যারা বিচার প্রার্থী ছিল তাদের অপরাধ করেছে। আমি এখনো দেখে অপেক্ষায় করার আছি যে এই ভিকটিম গুলা কেন ইনাদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে মামলা করছে না, এবং এই মামলার বিচার হওয়া উচিত। তো সেইটা এই 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 বিচারপতি মানিক কোন সেন্সেই কোনোদিন কোনো জাস্টিস ছিল না, জাস্টিসের নামগন্ধ তার ইসে ছিল না। এটা তো চরম দলবাজ একটা লোক, আওয়ামী লীগ ওখানে বসাইছে। যেমন ধরেন কেন দলবাজ লোককে আওয়ামী লীগ বসাইছে, তারে ব্যাপরা আচরণ, কিন্তু তার বিরুদ্ধে পার্লামেন্টে ইয়ে হয়েছিল, পার্লামেন্টারিয়ানরা বলছিল যে উনারে বিচারপতির আসন থেকে সরান এবং সুপ্রিম জুডিশিয়াল কারণে কাউন্সিলে বসে ওনাকে অপসারণ করেন এই সমস্ত অসদাচরণের জন্য। এটা খোর আওয়ামী লীগও ছিল, পার্লামেন্টের মেম্বারও ছিল, এনে দীর্ঘ আলোচনা হয়েছিল, আপনারা সবাই জানেন। কিন্তু তারপরে কি হলো, ওনারে হাইকোর্টের বিচারপতি থেকে ওনারে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি নিয়োগ করলো। তার কারণ ওই যুদ্ধ অপরাধীদের যাদের বিরুদ্ধে আসছিল তাদের ফাঁসি কার্যকর করার জন্য। এটা অবভিয়াস কেন ওই ধরনের একটা লোককে ওখানে দেয়া হলো। সে ছিল সরকারের এই অপকর্ম বা অবিচার করে রাজনৈতিক প্রতিপক্ষকে বিনাশ করার একটা বড় যন্ত্র। এটা বিচারপতি না, ওনারে কি বলা যাবে, ইনি হলো একটা জুডিশিয়াল হন্তা, জুডিশিয়াল মার্ডারার, অর্থাৎ বিচার বিভাগীয় খুনি। ইনি খুন করেছে জাস্টিস সিস্টেমকে, ইনি খুন করেছে ব্যক্তিকে, তার বিচার হওয়া উচিত। এবং কোন রকমে এইটা যদি বিচার এই সরকার না করে, কোন রকমে এরা পার পেয়ে যায়, ভবিষ্যতে এই ঘটনা আবার হইতে থাকবে। তার কারণ একটা অপরাধ যদি তার বিচার না হয়, এইটা এই জার্ম হিসাবে, জীবাণু হিসাবে এইটা বিভিন্ন জায়গায় ছড়াইতে থাকে, যেটা বিভিন্ন সময় দেখা গেছে। সো এই তত্ত্বাবধায়ক সরকারের হবে এগুলার পূর্ণ বিচার করা। একদল খুব লাফালাফি শুরু করেছে ক্ষমতায়, যে তারা এই মধু যে এরা লুটপাট করেছে, এই লুটপাটের আবার করতে চায় মনে হয় সমস্ত হিসেবে। এত ব্যস্ততা কিসে আপনাদের, আবার উনি ক্ষমতায় যাইতে হবে? কি আপনাদের যোগ্যতা আছে, কি আপনারা অতীতে করে দেখাইছেন? এক একজনের যোগ্যতা সম্পর্কে আমরা জানি, আপনাদের ক্যারেক্টার সম্পর্কে আমরা জানি। সুতরাং কোয়াইট থাকেন, জনরোষ দেখছেন কিভাবে ইয়ে হয়েছে, আপনারাও তার বাইরে যাবেন না। আর এই দেশটারে ক্ষতি করেন না, রাজনীতি নির্বাচন করে ওইখানে এই সরকারের কাজ করতে দেন। আমার মতে শীঘ্র নির্বাচন কোন রকমই হবে না, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র সংস্কার না হয়,
যেটা জনগণ চাইছে, গণবিস্ফোরণের মাধ্যমে যেটা মানুষের চাওয়া পাওয়া। এখন যদি আপনারা তার এগেনস্টে যান, এটা আপনাদের চয়েস, কিন্তু আমরা চেষ্টা করব এটা যাতে না হয়। ইলিয়াস ভাই, এই বিচার বিভাগ নিয়ে আপনার আর কোনো প্রশ্ন আছে কিনা? না, বিচার বিভাগ নিয়ে প্রশ্ন আরেকটা, সেটা হচ্ছে যে ধরেন মানে মানিকের যে বিষয়টা আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। মানিককে জিজ্ঞেস করছিল যে আপনি চলে যাচ্ছেন, মানে কোথায় যাচ্ছিলেন? আমি ভারতে পালায় যাচ্ছি। কেন যাচ্ছেন? বলছে প্রশাসন আমাকে করবে, নির্যাতন করবে, এই জন্য। একজন বিচারক, মানে তার বিরুদ্ধে তো কোনো হত্যা মামলা টামলা কোনো কিছুই নাই, তাই না? সে শুধু টক শোতে একটা কথা বলেছে, ওইটা নিয়ে আর কি বা হতো? মানে উনার আসল ভয়টা কোথায়? মানে প্রশাসন ওনাকে কি করতো? কোন মামলায় উনি ভয় পাচ্ছে? এটা করার কারণটা কি? আমার মনে হয় কি জানেন, এই যে যারা এটা সব জায়গায় রিপোর্টও বেরোচ্ছে, সাইদিকে মিথ্যা মামলা সাজায় রাজাকার বানায় তারা ফাঁসি দেওয়া হয়েছে। এই কেসে তো উনিও ছিল, এই কেসে উনি ওপিনিয়ন দিছিল ফাঁসি দিয়া, কিন্তু অন্যান্য সিটিং জাস্টিসরা এইটা মানে নাই। বিচারপতি আব্দুল ওহাব উনি ওনারে খালাস দিছিল, আমার খালাসি হওয়া উচিত। তারপর ওনারা জানে যে সাইদির বিরুদ্ধে যত কিছু ছিল এগুলা সত্যি না, সে রাজাকার কোনোদিন ছিল না। এবং ওনার এখানে ভয় আছে, ওনার আরো কিছু কেসে ভয় আছে যেখানে উনি খুবই পক্ষপাত দুষ্ট রায় দিছে, যেটা আইনের ধারে কাছেও নাই। সেগুলো তো ওনার মামলা হবে। এরপরে আরো বোধহয় ভয় আছে, যেহেতু উনি 70 লাখ টাকা নিছে। এখন এই 70 লাখ টাকার সোর্সটা আমি জানি না, ওনার নিজের মুখেই 60-70 লাখ টাকা নিছে। এখন 60-70 লাখ টাকা তো ওনার পকেটেই ওইখানে ছিল ক্যাশ টাকা। তারপরে এর আগের আসলে একজন বিচারপতির বাংলাদেশে 60-70 লাখ সে দেখাইতেই পারতাম আমি টাকা সেভ আমি করেছি, সেটা বলতেছি যে সোর্সটা কি। বললেন এখন যদি তদন্ত হয় 60-70 লাখ টাকা কোথায় পেলে, তার কারণ সে যে স্যালারি পাইছে, পেনশন পাইছে, ডেফিনেটলি একটা হ্যান্ডসাম পাইছে, টাকা পাইছে, কিন্তু সেটা তো সে বিভিন্ন জায়গায় ইনভেস্টও করেছে। আমার মনে হয় এতদিন ধরে ওই ক্যাশ নিয়ে পালানোর জন্য উনি বসে নাই, তো উনি এই অ্যাকাউন্টিং দিতে পারতো না। এবং ওনার যে সম্পদ বাড়িছে, আমি এটা, আমার কাছে কোনো নাই, আমি জাস্ট অনুমান করে বলছি, বা পরীক্ষা পরিস্থিতির সম্পদ বাড়িছে শোনা গেছিল। আগে রিপোর্ট হয়েছিল উনি লন্ডনে কি কি সম্পত্তি করেছেন বিচারপতি হওয়ার পরে। এখন আপনি কোন রকমে এইটা জাস্টিফাই করতে পারবেন না যে বাংলাদেশের একজন বিচারপতি যে বেতন পায় বা সুযোগ সুবিধা হয় তাতে উনি লন্ডনে বাড়ি করার মতো ওনার সমর্থ আছে। আমি যদি এটা স্মরণ করতে পারি যে একটা বাড়ি কিনছিল উনি 10,000 পাউন্ড দিয়ে। এখন 10,000 পাউন্ড দিয়ে লন্ডনে বাড়ি কেনার মতো এরকম বাড়ি আমার তো জানা মতে নাই। আর একটা কিনছিল বোধহয় কত 1 লাখ কত দিয়ে। তো ধরেন ডিসপ্যারিটিটা দেখে বোঝা যায়, যত এক বাড়ির দাম যদি 2 লক্ষ পাউন্ড হয়, আর একটা 10,000 হইতে পারে না, যত খারাপ বাড়ি হোক না কেন। তার কারণ জায়গা আছে, একটা হয়তো বিল্ডিং, আর একটা তো লন্ডনে তো সোনাঘর নাই, লন্ডনে টিনের ঘর নাই, জায়গার দাম কম বেশি, এলাকা বেশি, হয়তো একটু আসা যা মানে কম বেশি করবে। যাই হোক 1-1.5 কোটি টাকার কম না কোনো কিছুই, 1-1.5 কোটি টাকার কম না, তারও বেশি হবে। কিন্তু এখন ওনার কতগুলো সম্পত্তি আছে, ওনার আসল ভয়টা কি? নিশ্চয়ই কোনো কারণ আছে ওনার আসল ভয়, যেতে উনি ধরা খাবেন। কিছু ক্ষেত্রে সাপ বেরিয়ে আসার ভয়টা আছে। যাই হোক আমরা এখানে বেশ কয়েকজন যুক্ত হয়েছে, আমি ওনাদের একটু সেলিম ভাইয়ের কাছে যদি কোনো কোশ্চেন থাকে বা মানিকের ব্যাপারে অভিমত জানানোর জন্য, যারা গতকালকে আদালতের সামনে গিয়ে মানিকের প্রতি শ্রদ্ধা জানাইতে পারেন নাই, তাদের কয়েকজন শ্রদ্ধা জানানোর জন্য আছেন এখানে। মাহমুদ ভাই, জি বলেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, শর্ট করে বলেন সবাই। জি ভাই, 1 মিনিটের ভিতরে শেষ করবো। ভাই ওনার যে ছবিটা ভাইরাল হয়েছে, এটা দেখে যারা মায়া কান্না করতেছে, হ্যাঁ, তাদের জানা উচিত যে মানিক বিচারপতি থাকাকালীন কি কি অন্যায় করছে, কি কি নির্যাতন করছে, এবং এই অন্যায়ের কারণে, এই অবিচারের কারণে কত শত শত মানুষ আজকে তাদের জীবন ধ্বংসের মুখে পড়েছে। যারা মায়া কান্না করতেছে, এদের অন্তত সামান্য যদি বোধ থাকতো তাহলে এই মায়া কান্নাটা করতে না। মায়া কান্না করছে নাকি ভাই? আমার তো চোখে পড়ে নাই। করছে নাকি কেউ?
আমি দেখছি ভাই অনেকে দুঃখ প্রকাশ করতেছে যে ওগুলি মানুষ না, ওগুলি আওয়ামী লীগ ভাই, ওগুলি হিসাব নিয়ে লাভ নাই। তো ভাই এই যে দালাল মানিকটা, হ্যাঁ, উনি আসলে বিচার হওয়া উচিত। উনি যত আকাম কুকাম করছে সবই এখন বের করে নেওয়া উচিত এবং ইনাকে উপযুক্ত একটা শাস্তি দেওয়া উচিত। শাস্তি দেওয়া উচিত। জি, হাকিম ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। জি ভাইজান। ভাই আমার কথা হচ্ছে, এই এত ছাত্রদের জীবনের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেলাম। এখন আরেকটি দল বাংলাদেশে আছে, মানে এদের তো আর সইছে না যেন ক্ষমতায় যাওয়ার জন্য। মানে এরা যে কি পাইছে যে ক্ষমতায় গেলে না জানে কি করে ফেলবে। আসলে এদেরকে আমাদের ডক্টর ইউনূস যে প্রধান উপদেষ্টা আছে ওনাকে সময় দেওয়া উচিত, কিন্তু এরা দলীয় ভাবে সবাই মিলে যা শুরু করছে ভাই, এ ব্যাপারে যদি সেলিম সাহেব কিছু বলতেন। এত তাড়াহুড়ো কিসের? এরা কই ছিল এতদিন? এতদিন তো দাঁড়ায় একটা কথা বলতে পারে নাই রাজপথে দাঁড়ায়। এখন যে স্বাধীন হচ্ছে এখন সব নেতা হয়ে গেছে। না এদের নিয়ে একটু কিছু বলবেন সেলিম স্যার। রাজপথে দাঁড়ায় কেউ কথাই বলতে পারে নাই সেটা না, আমি নিজেও আপনার মতো ওনাদেরকে আর একটু সময় দেওয়ার পক্ষে মত দিচ্ছি, কিন্তু বিএনপি জামায়াতের যে অবদান সেটা আপনি ভুলে গেলে হবে না। 15 বছরে তাদের অনেক মানুষ মারা গিয়েছে। না ঠিক আছে ভাই, আমি মনে করি বিএনপি এই মুহূর্তে যদি ক্ষমতায় আসে বিএনপি রাখতে পারবে না, তো তাদের উচিত আমার কথা হচ্ছে যে ইন্ডিয়ান র যারা আছে ওরা তো এমনিতেই ওত পাইতে আছে। হ্যাঁ, আমাদের দেশের সর্বত্র ওরা ছড়িয়ে আছে। এখন আমাদের দেশের প্রধান একটা দল যদি এরকম করে তাহলে ওরা তো মানে বিভিন্ন দিক থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। জি, সেলিম ভাইকে বলতে দিন। জি শোনেন, আপনার সাথে আমি একমত। তার কারণ বিএনপি আন্দোলন করেছে, তারা জনগণের সাথে ভুক্তভোগী, মেবি তারা বেশি ভুক্তভোগী, তারা পার্ট অফ দ্য জনগণ। কিন্তু যে ওভারঅল আওয়ামী লীগের দুঃশাসন, কুশাসন, লুটপাট নীতি, ওয়ালাইকুম আসসালাম ভাই, লুটপাট নীতি, যে রাশের রাজত্ব এবং লুটতরাজের রাজত্ব কায়েম করছে, জাতীয় সম্পদ কে থেকে বাদ গেছে। এখন বড় সংশয় হয়ে দাঁড়াইছে। আমরা বিএনপির আমলে আমরা 2001 to 2006 এর শেষ পর্যন্ত দেখেছি, সেখানেও বাংলা ভাই ছিল, সন্ত্রাসী গ্রুপ ছিল, দেশে সারা দেশে সমস্ত জেলায় 64 জেলায় একসাথে বোমাবাজি হয়েছে। তারা কি শাসন করতে পেরেছে? তারা কি মানুষের জানমাল নিরাপত্তা দিতে পেরেছে? এক সময়, এখন কি বলে, এই যে আয়নাঘর ছিল আর এক সময় হাওয়া ভবন ছিল, সেখানে আনডিনাইটলি খুব ভালো কাজ হয়নি। এবং একটা গভর্নমেন্টের ভিতরে দুইটি গভর্নমেন্ট ছিল, একটা হলো খালেদা জিয়ার নেতৃত্বে আর একটা তারেক জিয়ার নেতৃত্বে ছিল। প্রবলেমটা ওইখানে হয়েছে, যেহেতু একক দলীয় শাসন ছিল না, এখানে ছিল জুনিয়র টিমের শাসন এবং সিনিয়র টিমের শাসন। সিনিয়র টিমটা অনেক ভালো ছিল, তারা অনেক ভালো রাজনীতিবিদ, তারা দেশপ্রেমিক, তাদের অভিজ্ঞতা ছিল দেশ চালানোর। কিন্তু জুনিয়র টিমটা টোটালি ব্যর্থ হয়েছে, সিনিয়র টিমটারে বাধাগ্রস্ত করেছে, যার জন্যে এই গণতান্ত্রিক ব্যবস্থা, তত্ত্বাবধায়ক ব্যবস্থা ব্যাহত হুঁচট খাইছে। এই সুযোগটা আওয়ামী লীগ নিয়ে বিএনপির বাধ্য করেছে গণ আন্দোলনের মাধ্যমে, সেখান থেকে একটা প্রত্যাখ্যাত শক্তি সেটা, এবং সেই সময় জনগণ তাদের প্রত্যাখ্যান করেছিল। যদিও আওয়ামী লীগের মতো নেতৃত্বে এই সুযোগটা নিয়ে তারা এখন স্বৈরাচার লুটপাট তন্ত্র ইয়ে করছে। আমি আওয়ামী লীগের কোনো দল বলি না, এইটা হলো একটা অপরাধী চক্রে পরিণত হয়েছে। আপনি বলেন যে আওয়ামী লীগের কোন লোকটা ছাত্রলীগ ইউনিয়ন পর্যায়ে থেকে শুরু করে লুটপাট করেনি? এটা টোটালি, এটা রাজনৈতিক নীতির ক্যারেক্টার, রাজনৈতিক দলের যে ভাবমূর্তি সেটা টোটালি ধ্বংস করে একটা অপরাধ, দলীয় অপরাধ চক্রে পরিণত হয়েছে। এখন এই রাষ্ট্র সংস্কার দরকার। রাষ্ট্র সংস্কার কেন দরকার আমি বলি, এই রাষ্ট্রের কিছু অবশিষ্ট নাই। আমরা দেখলাম যে বিচার বিভাগ ধ্বংস হয়েছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, বিউরোক্রাসিতে
অদম্য করাপশন, যেখানে মানুষের সেবার কিছু বলতে পাওয়া যায় না, গেলেই মানুষে কি করা হয়, জোরপূর্বক টাকা নেওয়া হয়, নইলে হ্যারাসমেন্ট করে টাকা নেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস নষ্ট করে দিয়ে আমাদের সংস্কৃতিকে, ধর্মকে ধ্বংস করে, ট্র্যাডিশনকে ধ্বংস করে একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করছে, যাতে আমাদের জাতিটা, আমাদের মোরাল ফ্যাব্রিকটা, আমাদের ধর্মটা প্রভাবিত হয়। শিক্ষা গেল, বিচার বিভাগে আমাদের টোটালি ভেঙে পড়েছে। এইখানে এক মিনিট ভাই বলতে দেন। তারপরে বিচার বিভাগের কথা আগেই বললাম অনেক কিছু, এডুকেশন সিস্টেমটা বলেন, বিউরোক্রাসি বলেন, আরেকটা বড় জায়গায় তারা ধ্বংস করেছে, যে গণতন্ত্র ধ্বংস করেছে। গণতন্ত্র ধ্বংস করেছে কিভাবে? ইলেকশন প্রসেসটা টোটালি এলিমিনেট করে দেওয়া হয়েছে। তার কারণ উপজেলা নির্বাচন অফিসার থেকে শুরু করে পোলিং এজেন্ট পর্যন্ত ফলস রিপোর্ট সাবমিট করেছে, যার ভিতরে ভোটারবিহীন নির্বাচনকে ভোটারভুক্ত নির্বাচনে দেখানো হয়েছে। এর টোটালটা ধ্বংস হয়ে গেছে। আমার তো মনে হয় না যে বিএনপি এইটা ক্যাপাবল, এইটা টোটালি রিফর্ম করা। এই তত্ত্বাবধায়ক সরকারই পারবে, যাদের কোনো লেজুর নাই, যাদের কর্মীদের সন্তুষ্ট করতে হচ্ছে না, যাদের করতে হচ্ছে না। জি, তাদেরকে আরেকটু সময় দেওয়া দরকার। আমি একটা সাজেশন দিতে চাই। জি, অ্যাটলিস্ট উপজেলা নির্বাচন কমিশনার থেকে শুরু করে টপ নির্বাচন কমিশনার, চিফ নির্বাচন কমিশনার পর্যন্ত সবাইরই ফলস রিপোর্ট দাখিল করার জন্য প্রসিকিউট করা উচিত, এবং সেটা প্রসিকিউট করা উচিত আইনের টু দ্য ফুল এক্সটেন্ট, আইনের সম্পূর্ণ সীমানা দিয়ে এইটা পানিশমেন্ট নিশ্চিত করা, যাতে ভবিষ্যতে নির্বাচন ক্রাইম করতে গেলে কেউ ভয় পায়। তো নির্বাচন প্রসেসটা আরো কি করেছে দেখেন, গত 3-4টে নির্বাচন যদি আপনি দেখেন, নমিনেশন প্রসেসটা সবাই টাকা দিয়ে নমিনেশন কিনতে হয়েছে। এখানে আপনি দল বলেন যে পাবেন, তখন তারাও করেছে কি, এই টাকা কারা নেসেসারিলি টাকা দিয়ে ইলেকশন করে এমপি হয়ে, লিডার হয়ে, এইটা তারা জনগণের পকেট মারিছে, রাষ্ট্রীয় সম্পদ তছরূপ করেছে। এইভাবে সর্ব অঙ্গে প্রসেসটা করে দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বলেন, জুডিশিয়ারি বলেন, পুলিশ ফোর্সকে টোটালি পলিটিসাইজড করা হয়েছে। বাংলাদেশে যে পাবলিক সার্ভিস, যে কোটা আন্দোলনের মূল ছিল, নিয়োগ পদ্ধতি টোটালি ধ্বংস করা হয়েছে। এটা আওয়ামী লীগের বিবেচনায় ধ্বংস করা। আওয়ামী লীগ হইলে করবা, না হইলে তাদের চাকরিও দেওয়া হবে না। এবং পিএসসির লোক পর্যন্ত সর্বোচ্চ বিনিয়োগ কর্মকর্তা যেটা, তাদের বাসাতেও টাকা পাওয়া যাচ্ছে, সেটাও ধ্বংস করা হয়েছে, দলীয় লোক বসা হয়েছে। আর্মিকে পলিটিসাইজ করে আয়নাগর সৃষ্টি করা হয়েছে, পুলিশকে পলিটিসাইজ করে বিনা বিচারে হত্যা করা হয়েছে মানুষকে। তারপরে জুডিশিয়াল মার্ডার করা হয়েছে, অর্থাৎ বিচার বিভাগীয় জাজদের দিয়ে মার্ডার করা হয়েছে, মানুষকে নিয়ে রিমান্ডে নিয়ে অত্যাচার করা হয়েছে। আপনি বলেন যে কোন সেক্টর? বাংলাদেশের মিডিয়াকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যত মিডিয়া, যে সমস্ত যারা খবর পড়তো একটু নিরপেক্ষভাবে, তাদের ধ্বংস করে দেওয়া হয়, শুধু দলীয় মিডিয়াদের লাইসেন্স দেওয়া হয়েছে। আপনি বলেন যে সেক্টরের কোন সেক্টরটা বাকি আছে? কোন সেক্টরই বাকি নাই এই আওয়ামী লীগের ধ্বংস করার জন্য। এখন আসেন ওই ছোট ভাইয়ের কথায়, যে বিএনপি, এই কিছু উল্লেখ করলাম, আর সব আর একটু পরে আরো অন্যদিনই আলাপ করা যাবে। ধরে নেন যে সর্ব অঙ্গে ব্যথা, এইটা কি বিএনপির পক্ষে সম্ভব রিফর্ম করা? বিএনপিতে কিছু ভালো লিডার ছিল এক সময়, তারা কেউ আজকে বিএনপিতে নাই। খালেদা জিয়া ডিজেবলড, অসুস্থ, ওনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এখন আর নাই। কিন্তু যারা 2 দিন আগে এই 2001 to 2007 পর্যন্ত যারা ওই বিএনপি সরকারকে ধ্বংস করেছিল, জাতীয় স্বার্থ বিনাশ করেছিল, তারাই এখন লিডারশিপে। আমার মনে হয় না এদের এই যোগ্যতা আছে, এই দূরদর্শিতা আছে, এদের এই প্রজ্ঞা আছে দেশকে চালনা করার মতো বা একটা ফর্মে আনার মতো। এখন বাংলাদেশের আর কারোর কোনো অল্টারনেটিভ নাই এই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বা ইন্টারিম গভর্নমেন্ট ছাড়া। একজন অ্যাকসেপ্টেবল পারসন দিয়ে, ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড পারসন, যার হেড
ডক্টর প্রফেসর ইউনুস নোবেল লরিয়েট এবং বড় একজন ইকোনমিস্ট, ওয়ার্ল্ড রেকগনাইজড ইকোনমিস্ট। বাংলাদেশের জনগণ যদি এইবার ভুল করে, এই বিএনপির নাচানাচিতে এই সরকারের মেয়াদকে খাটো করে রিফর্ম ছাড়া ওদের আনতে, এর চেয়ে চরম ভুল এই জাতি আর করবে না। এর চেয়ে, এবং ছাত্র সমাজ তারা দেখছি অনেক ম্যাচিউর, অনেক জানে এদের কোনো মূল্যে এটা হওয়ার ব্যাপার না। এর ভিতরে এক ছোট ভাই বলছিল যে আমার ভয় আছে, একটা বড় ভয়, সেটা আমি বলি, এই ছাত্র সমাজকে বিভাজন করে দেয়া। এতে বলছে যে পার্শ্ববর্তী দেশের র জড়িত আছে, এরা 24/7 এটা কাজ করছে, অবিরাম কাজ করছে। তারপরে আপনার আর একটা বলতে, আওয়ামী লীগের কাছে প্রচুর বিলিয়নস অফ করাপ্ট মানি আছে, মিলিয়নও না, কোটিও না, হাজার কোটিও না, শত শত লক্ষ লক্ষ কোটি অবৈধ টাকা আছে। এইগুলা এই ছেলে পেলেরে দিয়ে ডিরেল্ড না করে, আমার সেই ভয়টা বড় ভয়। আর উপরের যারা আছে, বিউরোক্রাসি বলেন, সব জায়গায় আছেন, এরা পারছে যাবল, এদের কিনে নেওয়া খুবই সহজ ব্যাপার। তার কারণে এদের একটা ইন্টারাকশন এদের সাথে অলরেডি আছে। তা আমার ভরসার স্থল এই ছাত্ররা, এই ছাত্ররা, আমি আহ্বান জানাবো এই ছাত্ররা সমন্বয় কয়জন না, শুধু আশেপাশে যারা আছে সবাই যদি সচেতন থাকে যে এই সমন্বয়করা যদি কোনো রকমে বিপদে যায় বা ডিমোরালাইজড হয়ে পড়ে বা নৈতিকতায় স্খলিত, নৈতিকতা বিবর্জিত হয়ে যায়, তারা স্ট্যান্ড আপ করা। জনগণ পাশে আছে, আমরা সবাই পাশে আছি, হোম অ্যান্ড অ্যাব্রড, দেশে বিদেশে সবাই এই রিফর্মের পক্ষে। এতে এতে আমার মনে হয় যে এই যে বিএনপির আগে যারা দুর্নীতির যে মামলা আছে এখনো, এগুলা উইথড্র করা উচিত। দেখতে হবে সত্যি কিনা, সত্যি হলে বিচার হতে হবে। আমি দল করলাম, সরকার চলে গেছে বলে ফুর্তি করে উইথড্র করা উচিত হবে না। তো এই জন্য আমি বলছি যে বিএনপির এত তাড়াহুড়া একটা কারণ আমার মনে হয় যে তারা ক্ষমতা লিপ্সু, আর ওই ক্ষমতা বাগিয়ে হয়তো ফাইন্যান্সিয়াল দিকে তাদের নজর। তার কারণ আমি ব্যক্তিগতভাবে অনেকটা চিনি তাদের নজর ওই দিকে। তো আপনারা যারা আমাদের কথা শুনতেছেন, আপনারা ঐক্যবদ্ধ থাকেন যে নির্বাচন শিগগিরই হবে না, হতে দেয়া হবে না, হতে দেয়া উচিত না এই দেশকে রক্ষা করার জন্য। তার কারণটা কি, কয়েকজন স্বার্থান্বেষী লোকের জন্য 18 কোটি মানুষ ভুগতে পারে না, তাদের ভাগ্য জিম্মি থাকতে পারে না, তাদের ভাগ্য নিয়ে সিনেমিলি করার কোন রাজনৈতিক দলের অধিকার নাই। এবং বাংলার মানুষ এই গণ আন্দোলন দেখায় তারা তাদের অধিকার চায়, এবং এইটা নিয়ে সজাগ থাকাটাই আজকে বড় ব্যাপার। এবং এই যে আন্দোলনের স্পৃহাটা, চেতনাটা ধরে রাখা বড় ব্যাপার। তার কারণ একটা বড় আশার ব্যাপার দেখলাম যে সবাই এবার প্রতিবাদ করছে, সবাই এবার মাঠে নেমেছে, সবাই এবার সোচ্চার। আর এই যে নিউ ফাউন্ড ফ্রিডম, এইটা সবাই এনজয় করছে, বলতেছে এইটাই বড় বাধা, অন্তরায় সব দলের জন্য। ওকে, বিএনপি জামাত আপনারা যেই আছেন, ওকে, রিফর্মটা হচ্ছে আপনাদের জন্য। এই রিফর্মটা মজবুত হলে আপনাদের ভবিষ্যৎ রাজনীতিটা মজবুত হবে। সুতরাং অপেক্ষা করেন, অ্যাটলিস্ট অ্যাপ্রিসিয়েট করেন যে ছাত্ররা আপনাদের মুক্ত করেছে। আমরা আমি আরেকটা কথা বলি ইলিয়াস ভাই, ছাত্ররা আপনাদের মুক্ত করেছে, আজকে ডিমান্ড করতে পারতেছেন, গতদিনে ডিমান্ড করতে পারেন নাই। কোর্টে যাইতে যাইতে জীবন সব শেষ হয়ে গেছে, আতঙ্কে থাকতেন যে এই এসে ডিবি পিক আপ করে, ওই যে রিমান্ডে নিয়ে অত্যাচার করে। অ্যাটলিস্ট এইটুক এনজয় করেন, এইটুক নিয়ে আপাতত সন্তুষ্ট থাকেন। লেট দ্য রিফর্ম ওয়ার্ক, রিফর্মটা করতে দেন, অপেক্ষা করেন, অপেক্ষা করে ছাড়া আপনাদের কোনো উপায় নাই। এবং হাবিব ভাই বলেন, হাবিব ভাই ছোট করে আপনি বলেন, আমরা অনেক লম্বা হয়ে যাচ্ছে, 50 মিনিট হয়ে যাচ্ছে, ওইজনের বক্তব্য বলতে আপনারা আনমিউট করেন। জি, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।
আমার কথা শোনা যাচ্ছে? আমি ক্লিয়ার আছি? আমার কথা শোনা যাচ্ছে? আমি ক্লিয়ার আছি? জি 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 জি। আর আমার সবথেকে প্রিয় মানুষ ইলিয়াস ভাই, যার আমি প্রতিটি ভিডিও দেখি, আজকে ওনার এটা আমি কখনোই পারি নাই। এই জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি ইলিয়াস ভাইকে প্রথমে। আর বাকি যারা আছেন, বিশেষ করে অ্যাটর্নি জেনারেল শেখ সেলিম স্যারকে, ওনাকেও আমার সালাম, আসসালামু আলাইকুম। তো আমি প্রতিটি কথাই খুব গুরুত্ব সহকারে শুনেছি, আমাকে খুব ভালো লেগেছে। বিশেষ করে শেখ সেলিম স্যারের কয়েকটি পয়েন্ট আমাকে খুব ভালো লেগেছে। এক নম্বরে হলো যে আসলে আমার কথা হলো কার যোগ্যতা আছে কি নেই সেটা নিয়ে আমরা কথা বলবো না, তবে অতীত আমরা দেখেছি, আমরা এরশাদের শাসনামল দেখেছি, আমরা বিএনপি দেখেছি, আওয়ামী লীগ তো দেখলাম। তো এখন যিনারা আছেন, আমিও একমত স্যারের সাথে যে দেশকে পুরো ক্লিন করার জন্য ইনাদের যদি 15 বছর থাকার লাগে ওনারা থাকবেন, থাকাটাই উচিত। আর ইলিয়াস ভাইকে আমি অনুরোধ করব, আপনি যে লাইভ বা আপনি আদার্স যেগুলো করেন অ্যাক্টিভিটিস, এখানে এই জিনিসগুলো আমি আজকে আসিফ স্যারকে অনেকবার ট্রাই করেছি, উনি খুব বিজি মানুষ, হয়তো ধরেন নাই। আপনার মাধ্যমে স্যারের কাছে বার্তা পৌঁছাতে চাচ্ছি যে কিছু কিছু আছে স্বার্থান্বেষী মানুষ, যেমন আজকে আপনার এখানে একজন কমেন্ট করেছিল, আরেক ভাই বলেছে, আমিও সাথে সাথে সেটার প্রতি উত্তর করেছি যে উনাকে মারা ঠিক হয়নি, উনি অসুস্থ। আমার ছাত্র ভাইদেরকে যখন মেরেছে তখন কোন ছাত্র ভাইটা কি ছিল, ইন্টারনাল এক্সটার্নাল, সেটা তো তখন চিন্তা করেনি। আজকে কেন মানিককে মারার সময় আমি চিন্তা করব, তাকে রিমান্ডে না নেওয়ার জন্য কেন আমি ছাত্র মারার সাথে সে সম্পৃক্ত না, কিন্তু সে তো জুডিশিয়াল কিলিং এর সাথে জড়িত। তার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে এই জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এরকম কত বিএনপি জামাতের লোকজনকে জেলখানায় ঢুকানো হয়েছে কে জানে। জি এলিয়াস, আমি এই কথাটা আসতেছিলাম যে একজন হুজুর যদি ঘুষ খায় আর একজন সাধারণ মানুষ যদি ঘুষ খায়, হুজুরের অপরাধটা বেশি হবে। তাহলে যিনি হচ্ছেন একজন বিচারপতি, যিনি রায় দিবেন, একজন আমি আপনাকে সরাসরি ফায়ার করলাম আর ওনার রায়ের দ্বারা আমি আপনাকে ফায়ার করলাম, তো এটা কত বড় ঘৃণিত ব্যক্তি যে উনি একটা মানে যেটা আদালতে থাকে আমরা সবাই দেখেছি, চোখে পট্টি মানে একটা পল্লা থাকে, দাড়ি পাল্লা, তার মানে এখানে আমাকে কি সিম্বলাইজড করতেছে। তো এরকম সিম্বলাইজড করার পরও উনি শপথ গ্রহণ করবো, যিনি হচ্ছেন বিজ্ঞ আদালতের একজন বিজ্ঞ অভিভাবক, তিনার দ্বারাই কিলিং গুলোতে একটা কলমের খোঁচায়, এটা যে কত বড় নেককার। আমি মনে করি একটা অস্ত্রের, আমি শেষ করছি, সর্বশেষ আমি সবাইকে অনুরোধ করব যে আপনার যারা ভাই ভাতিজা ভাগিনা যারা আছে, দয়া করে তাদেরকে বোঝান যে এই সরকার নিয়ে মেয়াদ নিয়ে যেন আর কোনোদিন কোনো প্রশ্নবিদ্ধ না করা হয়। আমি ভেরি মাচ হ্যাপি, আজকে আমি একটা জায়গায় সমাবেশ করেছি আমাদের এখানে, আমার ছোটকালের হাই স্কুলের টিচার অপসারণের জন্য। আগামীকালকে আমরা কলেজের এক প্রবাস। পারভেজ ভাই বলেন। জি, আপনার আনমিউট করতে হবে ভাই। এখন শোনা যাবে? জি জি, শর্ট প্লিজ, একটু শর্ট। কেমন আছেন? অনেক লম্বা হয়ে গেছে, 1 ঘন্টার কাছাকাছি। হ্যাঁ, দুইটা বিষয় শুধু অল্প করে বলবো। প্রথমত হচ্ছে আমার একটু অনুভূতিটা প্রকাশ করতে চাই গতকালকের ঘটনাটা দেখে। গতকালকে যখন বিচারপতি মানিক আটক হয়েছিল তখন আমার ঘরের মধ্যে পানি উঠতেছে, বন্যার পানি উঠতেছে। আমার বাড়ি কুমিল্লা। তো আমি এমনি মন খারাপ ছিল, তখন যখন দেখতেছি যে মানিকের এই ঘটনাটা, তখন আমি ভুলে গেছি আমার ঘরে যে পানি উঠতেছে, এটা আমি ভুলে গেছি। আমি এখন বিদেশে আছি, ওমান আছি, আমার বাবা আছে বাড়িতে অসুস্থ মানুষ, কিন্তু উনি অনেক কষ্ট করছে, ওই কষ্টটা আমি ভুলে গেছি তখন। আরেকটা বিষয় ভাইয়া, এই কথাটা এখানে বলতে চাইতেছি কি জন্য, আপনাকে আমি আমার ফ্যামিলি মেম্বারের মতো মনে করি। আজকে অনেকদিন থেকে আপনার সাথে আমি জয়েন আছি, এই জন্য বলতেছি বিষয়টা। ধন্যবাদ ভাই, এই পারভেজ ভাই। ঠিক আছে, ভালো থাকেন, সাবধানে থাকেন, আপনার পরিবারের খোঁজ খবর নিয়েন। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন সবাই ভালো আছে। সীমান্ত ভাই, একটা বিষয় আচ্ছা সীমান্ত ভাই, 1 সেকেন্ড। জি পারভেজ ভাই, দ্রুত করেন, আমাদের 1 ঘন্টা পার করতে চাচ্ছি না কোনোভাবে। আমরা দেখতেছি জনাব তারেক রহমান, আমি 2005 সালে ওনার একটা টক শো দেখছিলাম এনটিভি, 1 ঘন্টা 4 মিনিট নাকি 21 মিনিটের। ওইখানে ওনার যে ইন্টেলিজেন্স আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু এর মধ্যে ইদানিং উনি যে ভিডিও বার্তাগুলো দিতেছে, এগুলোর মধ্যে উনি
কাগজ পড়ে পড়ে বলতেছে, মানুষের সাথে ইমোশনালি খুব একটা কানেক্ট করতে পারতেছে না। আমি চাইতেছি যে আপনার মাধ্যমে উনি খবরটা জানতে পারুক, যাতে মানুষই কানেক্ট করে এরকম ভাবে কথা বলতে। ওনার ভিডিও বার্তাগুলো মানে মানুষের কানেক্ট করার জন্য যে উনি কাগজ পড়ে পড়ে বলতেছে, ওগুলা খুব একটা আর্টিফিশিয়াল লাগতেছে। এটা যদি আপনি কোনোভাবে ওনার কাছে পৌঁছাতে পারেন তাহলে আমি অনেক খুশি হব। এটা বলা ছিল। না, ওইটা ওনাকে বলার মতো ভাই, ওনার আশেপাশে অনেক লোকজন আছে, তারা নিশ্চয়ই ওনাকে যেভাবে গাইড করে, ওনাদের যেটা ভালো মনে হয় সেভাবে আমার করে। কথা তো আপনি কোনো আপনার জানে না, মতামত যদি আপনি আপনার আপনার কোনো মতামত কন্টাক্ট জানিয়েছেন, থাকে। উনি হয়তো ওনার আশপাশের লোকজন বা উনি ভিডিও দেখলে জানতে পারবে। সীমান্ত ভাই, আপনি বলেন। ধন্যবাদ ভাই। ওকে, আসসালামু আলাইকুম। এখানকার দুর্নীতি যে কতটা লম্বা 2009 সাল থেকে যদি আমরা লক্ষ্য করি বিষয়টা, 2009 সালে বিডিআর হত্যা থেকে শুরু করছে, তারপরে তারা যেটা নিছে যে দেশের বড় আলেম ওলামা বা দেশের বড় যারা জ্ঞানী তাদেরকে হত্যা, বুদ্ধিজীবী হত্যা যেরকম করছে পাকিস্তানিরা, তারা এরকম দেশের মেধা শূন্য করছে দ্বিতীয় স্টেজে। তারপরে যেটা করতেছে যে সাধারণ মানুষের মানে মুখের কথা, মানে মুখের ভাষা কেড়ে নিছে। এই যে আমি কথাটা বলতেছি, হয়তো কিছুদিন আগে আমারও কথা বলার কোনো সামর্থ্য ছিল না, মনের মধ্যে কষ্ট থাকলেও বলতে পারতেছিলাম না। তো এদের যে এই যে কথা মানে যে মানুষের ভাষা কেড়ে নেওয়া, বা এদের দোষর গুলা যেমন কালামানিক, হারুন, এদের এই দোষর গুলা বাংলার মাটিতে সঠিক বিচার হোক। আমি চাই না যে বিচার হোক, এদের গাছের সাথে বাঁধায় রাখা হোক, প্রত্যেকটা মানুষ একটা করে জুতা মারে যাক। প্রত্যেক মানে ঢাকা শহরে যতগুলো ইলেকট্রিক পোল আছে প্রত্যেকটা আওয়ামী লীগকে বাধা হোক, এবং প্রত্যেকটা মানুষের উচিত দিনে একবার করে জুতা মারা। এদের মারার দরকার নাই। আর এদের যে পরিমাণ টাকা আছে, এই টাকাগুলা সুইস ব্যাংক থেকে সংগ্রহ করে নিয়ে আসে আমাদের দেশের উন্নয়নের কাজে লাগানো উচিত। কারণ আচ্ছা ফাহিম ভাই, আপনি কি মানে বন্যা কবলিত এলাকায় আছেন নাকি? মশারির ভিতরে মনে হয়? না ভাই, আসলে আমি দুঃখিত, আমার ক্যামেরাটা নষ্ট, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। জি 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 জি, আমি আসলে আমি 1 মিনিটে আমি আমার কথাটা শেষ করে ফেলতেছি। প্রথম কথা হচ্ছে, মানিকের বিচার আল্লাহ পাক করতেছে, শুধু মানিক না, সবার বিচার আল্লাহ পাক করতেছে। আমাদের আনন্দ হচ্ছে এতে, আমরা খুশি। আর আমার আরেকটা প্রশ্ন হইতেছে, আমরা এখনো দেখতেছি যে অনেক থানায় মামলা নিতে গেলে হয়রানির শিকার হইতে হইতেছে। আমার প্রশ্ন হইতেছে যে পুলিশের বদলি ঘটায় কি আসলে এই পুলিশে আওয়ামী সন্ত্রাস মুক্ত করা যাবে? আর আরেকটা প্রশ্ন হইতেছে যে আপনার এই বাংলা এডিশন, আপনার যে পত্রিকাটা ভাই, এটার একটু আপডেট আমাদেরকে জানাবেন যে এটা কতটুকু কাজ করা শুরু করছেন। ওইটা আপনারা আপনার প্রতিটা আপডেট বাংলাদেশ.com এ গেলেই আপনারা এখন দেখতে পারবেন আপডেট কতটুকু। আমরা আগামীকালকে একটা পর্যায় পর্যন্ত আমরা হাতে পাবো, আপডেট থাকলে সেটা আমরা তবে কারেকশন দিব। আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা হিসেবেই কাজ চলছে, প্রকল্প হিসেবে। ইনশাআল্লাহ জি, আমার কাছে সেলিম স্যারের কাছেও আমি একটু জানতে চাইতেছিলাম যে পুলিশের ব্যাপারটা, যে আসলে বদলি ঘটায় কি আওয়ামী সন্ত্রাস মুক্ত করা যাবে পুলিশকে? আর আরেকটা বিষয় যে ভাইয়া, আমাদের যে আমরা আসলে যতদিন নিজেরা সংশোধিত না হব ততদিন আসলে সরকার চেঞ্জ করে আমরা কতটুকু ফায়দা ভোগ করতে পারবো। দেখেন আজকেও ফেনীতে অনেক জায়গায় ত্রাণ নিয়ে যাইতেছে, সেখানে কিছু মানুষ আইসা ত্রাণের ইয়াগুলা নিয়ে আলাদাভাবে বিক্রি করতেছে, এরকম ঘটনা ঘটছে। তো আমরা যদি নিজেদের সংশোধন না ঘটি, সরকার পাল্টে আসলে আমরা কতটুকু সংশোধিত হইতে পারবো, এই ব্যাপারটা একটু আমরা সেলিম স্যার এবং আপনার কাছে দুজনের কাছে প্রশ্ন থাকবে। সেলিম ভাই আপনি শেষ করে দেন। আসসালামু আলাইকুম। আইনের শাসনটা কমে যাবে, আপনি টোটালি বাংলাদেশ থেকে এলিমিনেট করতে পারবেন না। এই যে লোকটা আপনি বললেন, এই যে ত্রাণ চুরি করেছে, এর যদি বিচার হয়, অ্যারেস্ট হয়, জেল জরিমানা হয়, এটা কমে যাবে ভবিষ্যতে। সংক্ষেপে আরেকটা কথা বলি যে বিচারপতি মানিক কিন্তু টেলিভিশনে এসে আইনগত পরামর্শ দিচ্ছে যে এদের গুলি করা যায়, পুলিশ ঠিক কাজ করতেছে, এবং সে নিজেও এসেও রাজাকারে বাচ্চাদের জন্য আমার আসতে 1-1.5 ঘন্টা লাগছে এগুলা বলেছে। সুতরাং হি ইজ গিলটি, যে গুলি করেছে সে তো গিলটি, আর যারা অনুপ্রেরণা জাগাইছে তারাও গিলটি। তো বিচারপতি মানিক রে কি করেছে না করেছে সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না, গণরোষে হচ্ছে, কিন্তু তার বিচারের সম্মুখীন হওয়া উচিত। একটা ডিউ প্রসেস, তারও রাইট আছে একটা ডিফেন্ড করার, এইটা দিয়ে তার পানিশমেন্ট নিশ্চিত করাটা আমার মনে হয় ঠিক আছে। আমার মনে হয় সেটাই হলো রাইট ওয়ে টু ডু ইট। আর একটা কথা ছোট ভাই, যে আমরা তো সংশোধন হবই, আমাদেরও সংশোধন হওয়া উচিত। এবং এই যে যারা এখনো দুর্নীতি করছে এর বিরুদ্ধে আপনারা প্রোটেস্ট করেন, থানায় যে ভাঙাচোরা করেন না, কিন্তু সামনে এসে তার অপসারণ দাবি করেন, এর বিচার দাবি করেন। অ্যাডমিনিস্ট্রেশন এমন মুডে এখন যে বিচার দাবি করলে তারা কিছু না করে পারছে না।
তার কারণে পুলিশের উপর লেভেল থেকে নিচের লেভেল পর্যন্ত এখন একটা আতঙ্কে আছে এবং তারা অ্যাকশন নেবেই। তো সেটা আপনারা করতে পারেন, থানা ভাঙচুর না করে বিশৃঙ্খলা আরো না বাড়ায় এইভাবে করেন, লিগালি যেটা আপনাদের রাইট আছে প্রোটেস্ট করার, এবং বিচার দাবি করেন, স্মারকলিপি দেন এসপির কাছে, আপনাদের বইটা সব জায়গায় এইটা করেন, জানাই দেন এই অফিসে দুর্নীতি কেন হচ্ছে, দেখবেন যে সংশোধন হয়ে যাবে। আর এইটা যদি বেশ কিছুদিন আপনারা চালাই যেতে পারেন, অ্যাটলিস্ট তত্ত্বাবধায়ক সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট আপনাদের কিছু বলবে না। আমি বলবো মহল্লায় মহল্লায়, শহরে শহরে, থানায় থানায়, জেলায় উপজেলায়, সব জায়গায় একটা দুর্নীতি প্রতিরোধ কমিটি গড়ে তোলেন। যেখানে দুর্নীতি সেখানে প্রোটেস্ট, ভাঙাচোরা করেন না, যেখানে দুর্নীতি সেখানে প্রোটেস্ট। দেখবেন যে এই দুর্নীতি অনেক কমে আসবে। এই আমরা ভুক্তভোগী এই দুর্নীতির, আমাদেরই এইটা সরাইতে হবে। তার কারণ পকেট বাড়ি করার জন্য যে সমস্ত স্বার্থান্বেষী লোকজন ওখানে আছে, চোরে নাশনে ধর্মের কাহিনী ভাই। তো এই চোরদের বিচার করাইতে হবে, ওই জায়গাতে সরাইতে হবে। এটা অনলি ওয়ে শান্তিপূর্ণ প্রোটেস্টের এবং জোরালো প্রোটেস্টের মাধ্যমে। মহল্লায় মহল্লায়, স্কুল কলেজে, সব জায়গায় দুর্নীতি প্রতিরোধ কমিটি গড়ে তোলেন, দেখবেন যে দুর্নীতি অনেক বন্ধ হয়ে যাবে। জি সেলিম ভাই, আমরা 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 অনেকেই আপনার ঢোকার জন্য চেষ্টা করছেন, আমরা আর সময়টা বাড়াইতে চাচ্ছি না। শুধু দুইজনকে আমি এখানে অ্যাড রেখেছি। একজন হচ্ছে নায়েব আলী, উনি আপনাদের অনেকেরই পরিচিত, ওনার নিজেরও অনেক বড় একটা ইউটিউব চ্যানেল আছে, ওনাকে দেখে আমি আরো দুইজনকে অ্যাড করলাম, যাক ওনাদেরকে দিয়ে শেষ করব। সোহেল ভাই, আপনি ছোট করে বলেন। জি আসসালামু আলাইকুম। জি কথা শোনাচ্ছে আমার? জি 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 বলেন। জি আমি ইলিয়াস ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি শুধু একটা কথা বলবো, একটা নিউজে দেখলাম যে বিচারপতি মানিক উনি নাকি ওসমানী মেডিকেলে ভর্তি আছেন। কথা কতটুকু সত্য জানি না। আমি আপনার মাধ্যমে ওনাদের ডাক্তারকে বলবো, বিচারপতি মানিক উনি মেডিকেলে ভর্তি আছেন, ওসমানী মেডিকেলে। হ্যাঁ ভর্তি আছেন উনি। আমি দাবি করব যে ওনাকে যেন সুচিকিৎসা করা হয়, কারণ ওনার প্রতি যাতে কোনো অবিচার না করা হয়। ওনার সুচিকিৎসা দরকার। ওনার কাছ থেকে আমাদের অনেক তথ্য জানার বাকি আছে, যে উনি যে কাজগুলো করছেন আমাদের অনেক তথ্য জানার বাকি আছে। ওনাকে যেন অবশ্যই তাকে সুচিকিৎসা করে আবার আনা হয় আর কি, এটাই আমার দাবি আর কি আপনার মাধ্যমে। অনেক তথ্য জানার বাকি আছে। ওকে ধুকে ধুকে মরতে হবে, এইভাবে মরলে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই মরতে হবে। সে আগে চিকিৎসা নিয়ে সুস্থ হোক, সুস্থ হয়ে আগে আসুক আমাদের। তার কাছ থেকে অনেক তথ্য নেওয়ার বাকি আছে আমাদের, আমরা অনেক কিছু জানি না। সেই কাজগুলো অনেক করছে, আমরা এগুলো জানি না, আমাদের জানতে হবে। জি না ভাই, জি ছোট করে বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইলিয়াস ভাই অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমে একটা মন্তব্য করব, এরপরে কয়েকটি প্রশ্ন করব। আমি আশা করি আমাদের সম্মানিত অ্যাটর্নি প্রশ্নগুলোর এক কথায় বা দুই কথায় জবাব দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা অপমানিত করেন। এই আয়াতের একেবারে চরম বাস্তবায়ন আমরা গত 2 দিন আগে দেখতে পেলাম, এই সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের এই অপমানিত লাঞ্ছিত হওয়া দেখে। দ্বিতীয়ত, ইলিয়াস ভাই সহ অনেকের প্রশ্ন, ইভেন আমাদের অ্যাটর্নি সাহেবেরও প্রশ্ন, যে যেহেতু এই মানিকের দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, তো জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ কেন এখনো এই ইনজাস্টিসের বিরুদ্ধে মামলা করছে না? এ ব্যাপারে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এনটিভিতে একটি সাক্ষাৎকারে এক সেন্টেন্সে বলেছেন যে জামায়াতে ইসলামের বিরুদ্ধে করা সকল মিথ্যা মামলার বাদী, সাক্ষী, তদন্তকারী কর্মকর্তা এবং বিচারকদের বিরুদ্ধে মামলা করা হবে। তারা একটু সময় নিচ্ছেন এই কারণে, যাতে তড়িঘড়ি করার কারণে নিরীহ মানুষ হয়রানির শিকার না হয়। তো এখানে আমাদের অ্যাটর্নির কাছে আমার প্রশ্ন হচ্ছে যে বিচারকের বিরুদ্ধে মামলা করার কোনো বিধান আমাদের সংবিধানে আছে কিনা, এবং সেটা করলে আসলে ন্যায় বিচার পাবো কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে ওনার যে মন্তব্য যে এই ইন্টারিম গভর্নমেন্ট তারা বেশি সময় ধরে থাক আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রিফর্ম করার জন্য। তো সেক্ষেত্রে আমার একটা ভয়ের জায়গা আছে, আমরাও চাই যে তারা রাষ্ট্রটাকে রিফর্ম করে যাক। আমার একটা ভয়ের জায়গা আছে যে এই একটা লম্বা সময় নেওয়ার কারণে আওয়ামী লীগ আবার
দল গুছাবে কিনা, খুঁটি গেড়ে বসবে কিনা, আমাদের রাষ্ট্রের পরিস্থিতি আরো খারাপ হবে কিনা। ইলিয়াস ভাই আমি মনে করি এই প্রজন্মের বিশিষ্ট মুক্তিযোদ্ধা। জাযাকুমুল্লাহ খাইর। বিচারকের বিরুদ্ধে বিচার চাওয়া যায়। জি, আপনি যদি বাংলাদেশের দণ্ডবিধি 219 ধারা এবং ওই চ্যাপ্টারটাই পুরা বিচার বিভাগে বিচার কার্যে যে সমস্ত অপরাধ হয় সেখানে বিভিন্ন ধারায় বিভিন্ন ভাবে এটা করা যায়। স্পেসিফিক্যালি 219 ধারায় বলা আছে যদি কোনো মিথ্যা রিপোর্ট জেনে শুনে দিয়ে কেউ ইউজ করে কোনো জুডিশিয়াল প্রসিডিং অর্থাৎ বিচার বিভাগ বিচারীয় কার্যে তার বিরুদ্ধে মামলা করা যায়। তো এক্ষেত্রে বিচারকরা এর বাইরে না। আপনি জানেন এই জামাত ইসলাম বিভিন্ন দলের কে কি কোন দলের লোক আমি দেখতে চাই না, তার কারণে অ্যাজ লং অ্যাজ বিচারের হয়েছে সেটা বাংলাদেশের সিটিজেন না হলেও বাংলাদেশের কনস্টিটিউশনের ডিউ প্রসেস ক্লজ আছে, আমার মনে হয় 27-28 এইখানে আর্টিকেল, এখানে সুবিচার সবাইরে দিতে হবে, তাদের দল জাতি ধর্ম দলমত নির্বিশেষে। এইটা যদি কোনো বিচারপতি ইচ্ছাকৃত না দেয়, কোনো মিথ্যা রিপোর্ট বা মিথ্যা সাক্ষ্যের বিরুদ্ধে দেয়, তো বিচারকেরও জেলে যাওয়ার হয়, তো ডেফিনেটলি এর সুযোগ আছে। আর বিচারপতি মানিক তো ট্রু সেন্সে কোনো বিচারপতি ছিল না, তো সেক্ষেত্রে আপনার কোনো নাই। জামাত ইসলাম এর ভেরি প্রুডেন্ট রাজনীতি দল, আমি যা মনে করি। তারা খুব ম্যাচিউর, তারা সমস্ত সাক্ষী শপথ কাগজপত্র যোগাচ্ছে, যোগায়ে তারপরে একসাথে মামলাটা করবে। সে মামলাটা আমি মনে করি ম্যারিটোরিয়াস হবে এবং স্ট্রং হবে। তার কারণ জামাত ইসলামের কার্যবিধি দেখলে যে এরা অত্যন্ত সুসংগঠিত ভাবে যা করে তা করে, সেইটাই। এখন আর একটা কথা বলি যে রাজনীতিক বিচার প্রাঙ্গণে কিন্তু কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে হিন্দু, কে মুসলিম, কে জৈন, কে বৌদ্ধ, এইটা দেখার কোনো সুযোগ নাই। এই অনুযায়ী বিচার করা যাবে না। তার কারণ আর্টিকেল 27 আছে ইকুয়ালিটি বিফোর দ্য ল, আইনের চোখে সবাই সমান। এখানে সিটিজেনের কথা বলা নাই, আইনের চোখে সবাই সমান। এখন যদি অমক জামাত ইসলামী, অমক আওয়ামী লীগ, অমক বিএনপি, অমক মুক্তিযুদ্ধের বিরোধী বা পক্ষে, অমক হিন্দু, অমক মুসলিম সেখানে অবিচার করা হয়, সেই বিচার সেটা একটা ক্রাইম এবং সেটা সংবিধানের 27 অনুচ্ছেদ ভঙ্গকারী এই বিচারক, এবং তার জন্য তার পানিশমেন্ট আছে এবং মামলা করা যায়। আমি চাই শুধু বিচারপতি মানিক না, অধস্তন আদালতের যে সমস্ত ম্যাজিস্ট্রেট জাজেস এইগুলা করেছে তাদের সবার বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং একটা এক্সাম্পলারি পানিশমেন্ট হওয়া উচিত। যেমন নির্বাচন কমিশনের অফিসারদের বিরুদ্ধে হওয়া উচিত, এদের বিরুদ্ধে বিচারপতিদের বিরুদ্ধে হওয়া উচিত, পুলিশের বিরুদ্ধে হওয়া উচিত, আর্মির যে সমস্ত লোক ওই আয়নাঘর করেছে তাদের বিরুদ্ধে হওয়া উচিত, গুম হত্যার এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স মানবতা বিরোধী অপরাধ, এটাও বাংলাদেশে আইন আছে, এইটা করা উচিত। এবং রোম স্ট্যাটিউট আন্তর্জাতিক আইনে যেটা ক্রিমিনাল কোর্ট, আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট প্রতিষ্ঠা করা হয়েছে, সেখানে একটা মানবতা বিরোধী অপরাধ। তো এগুলো সব মামলা আপনারা বাংলাদেশে করতে পারবেন এবং আমি এনকারেজ করব অত্যন্ত সুচিন্তিত ভাবে লয়ারদের দ্বারা আইন কানুন পড়ে একটা কঠোর একটা সুন্দর মামলা আপনারা করতে থাকেন। তার কারণ মামলা যদি আপনি করেন তখন বিচারকের দায়িত্ব পড়ে যায়, রাষ্ট্রের দায়িত্ব পড়ে যায় এইটা বিচার করার, তখন সরে যাওয়ার অবস্থা খুবই খারাপ। আর এই যে যারা আসামিরা আছে এই সমস্ত দুষ্কর্ম অপকর্ম করেছে তারা একটা বিপদে দেয়, ওইটাও একটা বড় পানিশমেন্ট। বছরের পর বছর কোর্টে দাঁড়ানো, দুশ্চিন্তার ভিতরে থাকা, এর ডিফেন্ড করার জন্য টাকা পয়সা খরচ করা, সবকিছু এটা একটা পানিশমেন্ট। তো আমি করব যে যারা এই সমস্ত অবিচারের শিকার হয়েছেন তারা জাজের বিরুদ্ধে মামলা করেন। সংক্ষেপে জি প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অনেক লম্বা হয়ে গিয়েছে, আমরা আর লাইভটা বাড়াচ্ছি না।
মানিকের ব্যাপারে যা হলো সেটা আমার মনে হয় পরবর্তীতে যারা বিচারক আছেন, বিচারপতি তোমার বিচার করবে সেজন, সেই কবিতাটা যেন তাদের যেন মনে থাকে। জি, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ইলিয়াস।